কলকাতার ধর্মীয় এবং রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কলকাতা ইসকনের সহসভাপতি পদ থেকে কার্যত সরিয়ে দেওয়া হলো রাধারমণ দাসকে। শুধু পদ থেকে সরানোই নয়, তাকে সংবাদ মাধ্যমে কথা বলা, সরকারি দফতরে প্রতিনিধিত্ব করা কিংবা জনসমক্ষে ইসকনের মুখপাত্র হিসেবে কাজ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এমন কঠোর সিদ্ধান্ত কেন? যে মানুষটিকে গত কয়েক বছর ধরে বাংলার মানুষ ইসকনের অন্যতম প্রধান মুখ হিসেবে দেখছেন, যিনি টিভির পর্দায় নিয়মিত এসেছেন, ধর্মীয় বিতর্কে অংশ নিয়েছেন, বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছেন, সেই মানুষকে কি করে হঠাৎ করে নীরব করে দেওয়া হলো? নাকি এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আরও বড় কোনো খেলা? ইসকনের বিবৃতিতে বলা হয়েছে, বহু বছর ধরে সংগঠনের নিয়ম না মেনে একতরফা কাজ করা, নিজের এখতিয়ারের বাইরে হস্তক্ষেপ করা এবং সংগঠনের পদ্ধতি অনুসরণ না করার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু রাধারমণ দাস যে 6টা কারণের কথা প্রকাশ্যে জানিয়েছেন, সেগুলো সামনে আসার পর থেকেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। তিনি জানিয়েছেন, বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে প্রকাশ্যে কথা বলা, চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থনে সরব হওয়া, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধীকে আইনি নোটিশ পাঠানো, সনাতন ধর্মের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়া, 1976 সালে নিউ ইয়র্কের রথযাত্রার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক যোগসূত্র নিয়ে একটা পোস্ট শেয়ার করা এবং একটা টেলিভিশন সাক্ষাৎকারে অংশগ্রহণ করার বিষয়গুলিকেই তার বিরুদ্ধে পদক্ষেপের কারণ হিসেবে জানানো হয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই 6টা কারণের মধ্যে কোনটা সবচেয়ে বেশি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল? নাকি সব কিছু মিলিয়েই তৈরি হয়েছিল সংঘাতের বিস্ফোরক পরিবেশ? বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায় এবং সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার অভিযোগ সামনে এসেছে। সেই সময় বহু ধর্মীয় নেতা নীরব থাকলেও রাধারমণ দাস ধারাবাহিকভাবে এই বিষয়ে বক্তব্য রেখেছেন। তিনি শুধু সামাজিক মাধ্যমে পোস্ট করেননি, সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন, আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেছেন। অনেকের মতে, একজন ধর্মীয় সংগঠনের দায়িত্বশীল নেতা যখন আন্তর্জাতিক রাজনৈতিক স্পর্শকাতর বিষয়ে ধারাবাহিকভাবে বক্তব্য রাখতে শুরু করেন, যখন মন্তব্য করতে শুরু করেন, তখন তা সংগঠনের জন্য অস্বস্তির কারণ হতে পারে। আবার অন্য একটা মত বলছে, তিনি যা বলেছেন তা নিছকই নির্যাতিত মানুষের পক্ষে মানবিক অবস্থান। তাহলে প্রকৃত সমস্যা কোথায়? এই বিতর্কের মধ্যে সামনে আসে মিড ডে মিলের প্রসঙ্গ। সম্প্রতি পশ্চিমবঙ্গের কিছু স্কুলে পরীক্ষামূলকভাবে ইসকনের তৈরি নিরামিষ মিড ডে মিল চালুর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় ডিম বনাম সোয়াবিন বিতর্কে সরাসরি নেমে পড়েন রাধারমণ দাস। তিনি দাবি করেন, শিশুদের প্রয়োজনীয় প্রোটিন ডিম ছাড়াও পাওয়া সম্ভব। সয়াবিন, রাজমা, পনির এবং ছানার মতো খাদ্য যথেষ্ট প্রোটিন সরবরাহ করতে পারে। এই মন্তব্যের পরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। একদিকে নিরামিষভোজী দর্শনের সমর্থকেরা তার পাশে দাঁড়ান, অন্যদিকে পুষ্টিবিদদের একাংশ প্রশ্ন তোলেন শিশুদের খাদ্য তালিকা নিয়ে ধর্মীয় মতাদর্শের প্রভাব থাকা উচিত কিনা। সূত্রের দাবি, এখান থেকেই সংগঠনের অন্দরমহলে অস্বস্তি বাড়তে শুরু করে। কারণ অনেকের মতে, সাত্ত্বিক খাদ্য নিয়ে এত বড় জনসমক্ষে বিতর্ক জড়ানো ইসকনের মূল লক্ষ্য নয়। কিন্তু এখানেও প্রশ্ন রয়েছে, যদি সেটাই সমস্যা হয়, তাহলে এতদিন পরে এমন কঠোর সিদ্ধান্ত কেন? এই জায়গাতেই জন্ম নিচ্ছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। অনেকেই বলছেন, রাধারমণ দাস শুধুমাত্র একজন ধর্মীয় নেতা ছিলেন না, ধীরে ধীরে তিনি বাংলার জনজীবনে অত্যন্ত পরিচিত একটা মুখ হয়ে উঠেছিলেন। টিভির পর্দায় ইসকনের প্রতিনিধি বলতে সাধারণ মানুষ প্রথমেই তার নাম মনে করতেন। বহু ক্ষেত্রে ইসকনের পরিচয়ের থেকেও বেশি পরিচিত হয়ে উঠেছিল তার ব্যক্তিগত পরিচিতি। এই জনপ্রিয়তাই কি সংগঠনের ভেতরে অস্বস্তির কারণ হয়েছিল? কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে একজন ব্যক্তির জনপ্রিয়তা যদি প্রতিষ্ঠানের সামগ্রিক কাঠামোকে ছাপিয়ে যেতে শুরু করে, তাহলে কি সেখানে ক্ষমতার ভারসাম্য নষ্ট হবার আশঙ্কা তৈরি হয়? এই প্রশ্ন এখন ঘুরছে নানা মহলে। এই বিতর্কের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক। দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলে আলোচনা ছিল যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে রাধারমণ দাসের সুসম্পর্ক রয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি এবং ধর্মীয় অনুষ্ঠানে তাকে মুখ্যমন্ত্রীর পাশে দেখা গিয়েছে। বিশেষ করে দীঘার জগন্নাথ মন্দির প্রকল্পে তার ভূমিকা নিয়ে বহু আলোচনা হয়েছে। মন্দির নির্মাণের বিভিন্ন পর্যায়ে তিনি প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন, পরিদর্শনে অংশ নিয়েছেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বলে জানা যায়। মুখ্যমন্ত্রী যখন দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে যান, তখন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাধারমণ দাসও। মন্দির নির্মাণের অগ্রগতি, বিগ্রহ নির্মাণ, দর্শনার্থীদের ব্যবস্থাপনা সব বিষয়ে তাকে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল।
সেখান থেকেই নতুন প্রশ্ন উঠতে শুরু করে। একজন ধর্মীয় সংগঠনের নেতা কি শুধুই ধর্মীয় কাজের মধ্যে সীমাবদ্ধ ছিলেন, নাকি প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও তার প্রভাব বাড়ছিল? আর সেই প্রভাব কি কারো কারো কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছিল? রাজনৈতিক মহলের একাংশের মতে ধর্ম এবং রাজনীতির সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা অনেক সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন, কারণ তাদের প্রতিটা বক্তব্যের রাজনৈতিক ব্যাখ্যা তৈরি হয়। রাধারমণ দাসের ক্ষেত্রেও কি তাই হয়েছে? আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সময় নির্বাচন। যদি ইসকনের অভিযোগ অনুযায়ী বছরের পর বছর ধরে নিয়মভঙ্গ হয়ে থাকে, তাহলে পদক্ষেপ নেওয়া হলো এখন কেন? এমন কি ঘটলো যে হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত নেবার প্রয়োজন হয়ে পড়ল? বাংলাদেশের হিন্দু নির্যাতন প্রসঙ্গে তার ধারাবাহিক বক্তব্য, মিড ডে মিল বিতর্ক, মেনকা গান্ধীকে আইনি নোটিশ, নাকি টিভি সাক্ষাৎকারে তার ক্রমবর্ধমান উপস্থিতি? অনেকেই বলছেন একক কোনো কারণ নয়, বরং একাধিক বিতর্ক একসঙ্গে জমা হতে হতে শেষ পর্যন্ত বিস্ফোরণের রূপ নিয়েছে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো তাকে বহিষ্কার করা হয়নি, তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে এবং জনসমক্ষে প্রতিনিধিত্ব করতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ দরজা পুরোপুরি বন্ধ হয়নি। এই জায়গাটিতেও একটা নতুন প্রশ্ন তৈরি হয়েছে। যদি অভিযোগ অত্যন্ত গুরুতর হয়, তাহলে সরাসরি বহিষ্কার করা হলো না কেন? আবার যদি অভিযোগ এত গুরুতর না হয়, তাহলে এত কঠোর বিধিনিষেধ আরোপের প্রয়োজন হলো কেন? এই মধ্যবর্তী অবস্থানই জল্পনাকে আরও বাড়িয়ে তুলছে। রাধারমণ দাস নিজে অবশ্য প্রকাশ্যে কোনো সংঘাতের পথে হাঁটেননি। তিনি জানিয়েছেন সংগঠনের সিদ্ধান্তকে সম্মান করেন এবং ভবিষ্যতে নির্দেশিকা মেনে চলবেন। তিনি স্পষ্ট করে বলেছেন এখন থেকে তিনি ইসকনের প্রতিনিধি হিসেবে সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করবেন না কিংবা জনসমক্ষে সংগঠনের প্রতিনিধিত্ব করবেন না। কিন্তু তার এই নীরবতাও নতুন রহস্য তৈরি করেছে, কারণ ইতিহাস বলছে অনেক সময় প্রকাশ্য সংঘাতের চেয়ে নীরবতা বেশি প্রশ্নের জন্ম দেয়। আজ বাংলার ধর্মীয় ও রাজনৈতিক মহলে তাই একাধিক প্রশ্ন ঘুরছে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গ কি আসল কারণ? মিড ডে মিল বিতর্ক কি আগুনে ঘি ঢেলেছিল? মেনকা গান্ধীকে আইনি নোটিশ পাঠানো কি আরও অস্বস্তির কারণ হয়েছিল? ডোনাল্ড ট্রাম্প সংক্রান্ত পোস্ট কি বিতর্ক বাড়িয়েছিল? নাকি দীঘার জগন্নাথ মন্দির এবং রাজ্যের ক্ষমতার কেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছিল? এসব প্রশ্নের কোনোটিরই এখনও স্পষ্ট উত্তর নেই। তবে একটা বিষয় স্পষ্ট, রাধারমণ দাসকে ঘিরে এই ঘটনা শুধুমাত্র একটা ধর্মীয় সংগঠনের অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে সীমাবদ্ধ নেই। এটা এখন ধর্ম, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, মিডিয়া প্রভাব, সংগঠনের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য এবং জনমতের জটিল সমীকরণের আলোচনায় পরিণত হয়েছে। যতদিন না সম্পূর্ণ সত্য সামনে আসছে, ততদিন এই প্রশ্ন থেকেই যাবে। রাধারমণ দাসকে সরানো হলো কেন? এটা কি শুধুই নিয়মভঙ্গের শাস্তি, নাকি বাংলার ধর্মীয় ও রাজনৈতিক পরিসরে চলতে থাকা এক অদৃশ্য ক্ষমতার লড়াইয়ের নতুন অধ্যায়? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।